প্রিয় দর্শক, ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা দেখি বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী লড়াই, কিন্তু এই যুদ্ধে আরেকটি ফ্রন্ট ছিল, চিকিৎসার যুদ্ধ। আজ আমি বলবো সেই অবিস্মরণীয় গল্প, আগরতলা বাংলাদেশ হাসপাতাল, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব দলিল। মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টরের প্রতিটির সঙ্গেই ছিল মেডিকেল ইউনিট, কিন্তু একেবারে স্বতন্ত্র ছিল ২ নম্বর সেক্টরের হাসপাতাল। মেজর খালেদ মোশাররফ ছিলেন এ সেক্টরের কমান্ডার। ঢাকা গেরিলা যুদ্ধের পরিকল্পনা ও পরিচালনা হয়েছে এখান থেকেই। এই সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের আগরতলায়, প্রথমে মতিনগরে, পরে মেলাগড়ে। ১৯৭১ সালের মার্চে ৪র্থ বেঙ্গলে বিদ্রোহে অংশ নেন তরুণ সেনা চিকিৎসক লেফটেন্যান্ট ডাক্তার আক্তার আহমেদ। বিদ্রোহ শেষে খালেদ মোশাররফ তাকে ক্যাপ্টেন পদে উন্নীত করেন। এরপর ক্যাপ্টেন আক্তার সীমান্তবর্তী সীমন্তপুরে একটি গোয়ালঘর পরিষ্কার করে তৈরি করেন প্রথম হাসপাতাল। সামান্য কাঠ, খড় ও ঔষধ দিয়ে শুরু হয় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা। খালেদ মোশাররফ আমাদের 4 ইস্ট বেঙ্গল নিয়ে চলে আসলেন সোনামুড়ায়। সোনামুড়াতে বিবির বাজার বলে একটা জায়গা আছে, বিবির বাজার বাংলাদেশ সাইডে, আর ইন্ডিয়ান সাইডে ওটার নাম সীমন্তপুর। ওই সীমন্তপুরে একটা ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার করা হলো 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। আমি যখন 2 দিন পরে আমি যখন সোনামুড়ায় গেলাম, ওই ট্যাকটিক্যাল হেডকোয়ার্টারে গেলাম, বিএসএফ ক্যাম্পের ভিতরে। ওইখানে খালেদ মোশাররফ ছিলেন এবং আমাদের পুরো সেক্টর 2 ওইখানেই, মানে 4 ইস্ট বেঙ্গলটা ওইখানেই ছিল, এবং বিভিন্ন কোম্পানি এদিকে ছড়িয়েছিল। ওইখানে শুরু। এর পরবর্তীকালে মতিনগর হয়ে যায়। মতিনগর হয়ে তখন মেন ক্যাম্পটা মতিনগরে চলে যায়। আর আমি ওখানে থাকতে থাকি। ওখানে একটা কোম্পানি ছিল, ওটা হলো ইপিআরের কোম্পানি ছিল ওই বিবির বাজারে। এরা বেশ কিছুদিন ছিল। মে 9 তারিখ পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। অন্যদিকে ছিলেন ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ। 25 মার্চের গণহত্যার পর তিনি ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। 27 মার্চ থেকে যুদ্ধে অংশ নিয়ে শিগগিরই আগরতলায় যান। সীমান্তে বড় যুদ্ধের পর বহু আহতকে নিয়ে তিনি সোনামুড়ায় একটি বাংলো ঘরে চিকিৎসা শুরু করেন। পরে ডাক্তার আক্তার সেখানে যোগ দেন। দুজনে মিলে এই হাসপাতাল চালাতে থাকেন, যা পরে স্থানান্তরিত হয় মেলাগড়ে। শেষ রাতে পাকিস্তানের আক্রমণ করল। সেই যুদ্ধে আমাদের 11 জন মুক্তিযোদ্ধা, যারা সবাই ছাত্র বা ইউনিভার্সিটির বা সাধারণ মানুষ, তারা মৃত্যুবরণ করেছিল। 70 থেকে 80 জন আহত হয়েছিল। এবং সেই দিনে আমরা মানে বাংলাদেশের মাটির থেকে আমরা উৎখাত হয়েছিলাম ওই সেক্টরে। সেই দিন সকালে আবার খালেদ মোশাররফ আমার কাছে মেসেজ পাঠালেন, নাজিম, তখন আমাদের একটা অ্যাম্বুলেন্স ছিল, আমার সাথে একজন পল্লী চিকিৎসক ছিল, তার নাম ছিল কেরামত আলী। তাকে নিয়ে আমি বর্ডার ক্রস করে ওইখানে জয়েন করেছিলাম। এবং কেরামত আর আমার ড্রাইভার ছিল, আর্মি একটা অ্যাম্বুলেন্স ছিল। ওইটা নিয়ে আমরা ওইখান থেকে মেলাগড় থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে হবে সোনামুড়া চলে গেলাম। সোনামুড়া গেলে আমরা আহত এই যে খরস্রোতা নদী, গোমতী নদী, ওপারে যুদ্ধ, এই গোমতী নদী আমরা এই আহতদেরকে শয়ে মানুষ ওইখানে মানে সহযোগিতা করেছিল। এবং একটা বেরিবাদ ছিল, বেরিবাদের নিচে ছিল সোনামুড়ি স্কুলটা। বেরিবাদটা অনেক উঁচায়, উপর দিয়ে গুলি আসছে, সব হচ্ছে। সেই মুহূর্তে আমরা এই খরস্রোতা নদী ওপার থেকে আহত রোগীদেরকে কীভাবে নিয়ে আসছি, আমরা একটা নৌকা জোগাড় করলাম। নৌকার 2 পাশে 2টা দড়ি বাঁধা হলো, নৌকার টাইনে ও পাশে নিয়ে যায়, আহতদের ওইখানে তোলা হয়, আবার এই পাশে নিয়ে আসে এইভাবে। আর এই মাঠের মধ্যে তাদেরকে রেখে তাদেরকে স্যালাইন দেওয়া, সেলাই করা, ব্যান্ডেজ করে এসব করে। আর বেশি আহত রোগীদেরকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আগরতলা পাঠিয়ে দিই। উনি নির্দেশ দিয়েছিলেন
আমাকে নির্দেশ মতো আমরা ওইখানে তাদেরকে সেবা প্রদান করি এবং ওই দিনই আমাদের শুভ সূচনা হয়। সময় এবং পরিস্থিতি আমাকে বাধ্য করে যে আমাদের নিজস্ব একটা কিছু করার জন্য। তখন আমরা সোনামুড়াতে একটা ফরেস্ট বাংলো, লোকাল পারমিশন নিয়ে ওই ফরেস্ট বাংলোতে আমরা একটা শুভ সূচনা করেছিলাম, সেটার নাম ছিল বাংলাদেশ হসপিটাল। তারপরে আমি সন্ধ্যাবেলা গিয়ে হাজির হলাম, তারপরে ওখানে এই রোগীগুলাকে নিয়ে আমরা ওখানে একটা ছোটোখাটো হাসপাতাল করি। এটা সেক্টর 2 মধ্যেই, সেক্টর 2 আন্ডারে, এবং সেক্টর 2 যারা ইনজিওর হচ্ছে তারা ওখানে আসতো রেগুলারলি। ইঞ্জুরিওয়ালারা আসতো, মেডিকেল কেসগুলোও আসতো। তো ওইখানে আমাদের লম্বা একটা সময় আছে, মে, জুন, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ওখানে আমরা ছিলাম। তারপরে ওখান থেকে দারোগা বাগিচা, দারোগা টিলা বলে এক জায়গা, সেখানে একটা টেন্টের হাসপাতাল হলো। ওটা মেলাগাঁও থেকে একটু দূরে, কিন্তু আমাদের রোগীগুলো এখানে চলে আসতো, কারণ অন্য সাবসেক্টর যেগুলো ছিল সেখান থেকে রোগীরা এখানে আসতো। তো খালেদ মোশাররফ কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অন্যান্য ডিউটির পরে এই সন্ধ্যায় একবার হাসপাতালে আসতো। এই বিভিন্ন রকম কথাবার্তা হতো, আমাকে কিছু বলার থাকলে বলতো, কোনো ইনস্ট্রাকশন থাকলে দিতেন। এইভাবে মানে আমাদের সুন্দর একটা ছিল। সোনামুড়া থেকে সরিয়ে হাসপাতাল নিয়ে আসা হয় মেলাঘরে। এখানে চিকিৎসার কাজে যোগ দেন কবি সুফিয়া কামালের 2 কন্যা সুলতানা কামাল ও শাহিদা কামাল, আরও অনেকে। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী একসময় পরিদর্শন করেন এই হসপিটাল। হাসপাতালটাকে আরও কি করে লোকজনের জন্য সহজভাবে সেবা দিতে পারে, কি করে আরও বেশি রক্তের জোগাড় হতে পারে, ওষুধপত্র কিভাবে আমরা জোগাড় করতে পারি সহজে, এবং যেই মানুষগুলি আসে তাদের যে শুধুমাত্র চিকিৎসা সেবা প্রয়োজন তা তো না, অনেক সময় তাদের মানসিক সেবারও একটা প্রয়োজন ছিল। সেখানে তো আমাদের কোনো কাউন্সেলিংয়ের ট্রেনিং ছিল না, কিন্তু তিনি আমাদেরকে বলতেন যে তোমরা চেষ্টা করো ওদের সঙ্গে এমনভাবে আচরণ করতে, এমনভাবে ওদের সঙ্গে কথাবার্তা বলতে যাতে ওরা মানসিকভাবেও অনেক শক্তিশালী বোধ করে। কারণ অনেক সময় তারা তো অত্যন্ত দুর্বল বোধ করতো, একা একা যুদ্ধক্ষেত্রে কাজ করছে। আমাদের সঙ্গে রুগীদের এমন একটা সম্পর্ক হয়ে গেছিলো যেন আমরা সবাই সহযোদ্ধা, একসঙ্গে একটা বিরাট উদ্দেশ্য সাধন করার জন্য সেখানে একত্রিত হয়েছি। তো এই ব্যাপারেও কিন্তু তিনি আমাদের সঙ্গে আলোচনা করতেন, এবং তার একটা বিরাট বড় অনুপ্রেরণা থাকতো আমাদের জন্য সবসময়। তিনি এত আমাদেরকে স্নেহের সঙ্গে এবং আমাদেরকে প্রশংসার সঙ্গে আমাদের কাজগুলি শুনতে চাইতেন, জানতে চাইতেন এবং পরামর্শ দিতেন, যে আমাদের সত্যি সত্যিই মনে হতো যে আমরা একটা বিরাট বড় জাতীয় দায়িত্বের মধ্যে আমরা একত্রিতভাবে আছি। তিনি সবসময় আমাদেরকে সেই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করতেন। 1971 সালের মে মাসে লন্ডন থেকে এসে যোগ দেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার M.A. মবিন। তারা তখন যুক্তরাজ্যের FRCS প্রশিক্ষণে ছিলেন। পাসপোর্ট পুড়িয়ে পাকিস্তানের পরিচয় ত্যাগ করেন। ব্রিটিশ সরকারের কাছ থেকে স্টেটলেস নাগরিকের সনদ নিয়ে অবশেষে পৌঁছান আগরতলায়। তাদের আগমনে হাসপাতালের চিকিৎসা ও পরিধি উভয়ই বিস্তৃত হয়। আস্তে আস্তে দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে আগরতলা চলে আসলাম। আসার পরে আমরা যখন খালেদ মোশাররফকে দেখা হলো মেলাঘরে একদিন, উনি প্রথমে বললেন যে তোমরা কেন এসছো? আমি বললাম আমরা যুদ্ধ করতে এসেছি। তো বলছে যে আমার তো যুদ্ধের লোক দরকার নাই, আমার হাজার হাজার ছেলে পেলে আছে, লোক আছে, দোজ হু ওয়ান্টস টু ফাইট। আমার দরকার আর্মস অ্যান্ড অ্যামুনিশন, আমার দরকার ওয়াকি টকি, আমার দরকার স্কুবা ডাইভিং টু ডিস্ট্রয় দি শিপস অ্যান্ড অল। তো তোমরা দুজন আমার যুদ্ধ তো কোনো দরকার নেই, তোমরা এগুলো আনতে পারবা? আমরা বললাম হ্যাঁ কিছু কিছু পারবো। আমি বললাম ঠিক আছে তোমরা থাকো, কয়েকদিন থাকো। তো এক সপ্তাহ থাকার পর বলে 1 সপ্তাহ তোমরা যদি কোনো ট্রেনিং নিতে চাও নাও। তো আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতন ওই ছোটোখাটো ট্রেনিং নিলাম। আমি বলছি না, অস্ত্রশস্ত্র যেমন দরকার চিকিৎসা দরকার, কিন্তু ওনার কথা হলো তাদের বাইরের কন্ট্রাক্টর তো লোক নেই, আমি একজনই। কিন্তু যখন তাদের আহতের সংখ্যা বাড়তে শুরু হলো, আমি বললাম সঠিক চিকিৎসা না পায় মানুষ এদের মনোবল ভেঙে যাবে। তার ঠিক সবসময় তারা সেফলি যুদ্ধ করতে চাইবে। কোনো জায়গায় যদি সেফটির দিকে তাকায় তখন আর যুদ্ধ হয় না, প্রাণের নির্ভয়ে যুদ্ধ করতে হয়।
একটু উপলব্ধি হলো যে একটা হাসপাতাল দরকার। ওসমানী সাহেব সঙ্গে সঙ্গে বলছেন ইয়েস উই নিড এ হসপিটাল। ডাক্তার জাফরুল্লাহ হাসপাতালটি সম্প্রসারণের প্রস্তাব দেন প্রবাসী সরকারের কাছে। প্রস্তাবিত 5,000 নয়, অনুমোদন মেলে 50,000 টাকা। পাশাপাশি BMUK থেকেও আসে অর্থ সহায়তা। এবার নতুন হাসপাতালের স্থান নির্বাচন করা হয় আগরতলার বিশ্রামগঞ্জের হাবুল বন্দ্যোপাধ্যায়ের লিচু বাগানে। শর্ত ছিল কোনো লিচু গাছ কাটা যাবে না। রুগী আসা শুরু করলো। এই রুগীগুলো কারা? বেশিরভাগই হয়তো যখন বর্ডার ক্রস করতে গেছে তখন তাদের গুলি টুলি লেগছে। আর কিছু রুগী ছিল আমাদের ওখানে যখন ট্রেনিং হতো তখন অ্যাক্সিডেন্টালি কিছু রুগী হতো। আর অন্যান্য রুগী তো আছেই, মনে করেন সোলজারদের মধ্যে ম্যালেরিয়া হতো, আমাশা হতো, ডায়রিয়া হতো। তারপরে যখন ওদেরকে খালেদ মুশাররফ অ্যান্ড হায়দার ওয়াজ এ ভেরি হার্ড টাস্ক মাস্টার। ওরা করতো কি, ওদেরকে নিয়ে পানির মধ্যে চুবিয়ে রেখে কতক্ষণ থাকতে পারে ফর স্কুবা ডাইভিং পারপাসেস। তো তাতে অনেকের শরীর খারাপ হয়ে যেত, যার জন্যে ওরা তখন আগরতলা নিয়ে যেতে হতো, এটা ওটা করতে হতো চিকিৎসার জন্যে। হঠাৎ করে একদিন খালেদ মুশাররফ বললেন, আমাকে ডেকে নিয়ে বললেন, মবিন তুমি একটা হসপিটাল করার বন্দোবস্ত করো, হ্যাঁ, কারণ আমার রুগীদের মোরাল রাখতে হবে, তুমি একটা হসপিটাল করো। তারপরে অগাস্টের দিকে আমরা হাবুল ব্যানার্জি বলে এক ভদ্রলোক, তার একটা ফলের বাগান ছিল আগরতলায় একেবারে, যেটাকে বিশ্রামগঞ্জ বলে জায়গাটার নাম, সেখানটায় 60 মাইল ভিতরে আগরতলার। সেই জায়গাটায় তিনি তার ফলের বাগানে কিছু জায়গা আমাদের জন্য ছেড়ে দিলেন। সেখানটা আমরা একটা বাঁশের ব্যারাক দিয়ে হাসপাতাল তৈরি করা হলো। 3 জন না 4 জন এরকম ইঞ্জিনিয়ার ছিলেন, তারা আসলেন। আমি বললাম যে আমাকে এই করতে হবে, আমাকে এই হসপিটাল বানাতে হবে। তখন উনি তারা নকশা দেখে আমাকে বললো যে এই যে হসপিটালটা হবে এরকমভাবে হবে। তখন আমি আবার খালেদ মুশাররফকে গেলাম, বললাম যে আমার তো জিনিসপত্র দরকার। মুক্তিযুদ্ধে জয়েন করেছে, মুক্তিযোদ্ধাকে দিলেন। ফরেস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে তাদের অফিসারের থেকে পারমিশন নিয়ে তা বাঁশ কেটে ওই বাঁশের আমরা হসপিটাল তৈরি করলাম, নার্সদের থাকার জন্যে জায়গা তৈরি করলাম। তারপরে একটা রিসেপশন হলো। তারপরে বললাম যে বাঁশের তো ঘর হলো, কিন্তু থাকবো কী করে? তখন আবার গেলাম রিলিফ কমিশনের কাছে। ওদের কাছে তখন প্লাস্টিকের খুব ছিল, শিট ছিল, তারপরে খড় দিয়ে প্লাস্টিকের ওই দিয়ে আমাদের এই ইঞ্জিনিয়াররাই বিছানা বানানো শুরু করলো, বেড শুরু করলো, করে দেওয়ার পরে ওটা ছোটোখাটো একটা হসপিটাল মতো হলো। এই কন্ট্রিবিউশন বাংলাদেশ গভর্নমেন্টের ছিল, তারা কিছু টাকা, এটা মূলত এই টাকা পয়সা এসেছিল বিলাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, যেটার আমি ছিলাম জেনারেল সেক্রেটারি। অ্যান্ড এই যে আবু হানা সাইদুর রহমান আমাদের পাশের উনি চক্ষু বিজ্ঞানী ছিলেন। মুজিবনগর সরকারের পক্ষ থেকে নিয়োজিত 3 প্রকৌশলী নুরুল হুদা, তাজুল ইসলাম ও মাহবুবুল হক এসে তদারকি করেন। ক্র্যাক প্লাটুনের যোদ্ধা হাবিবুল আলমের বাবা প্রকৌশলী হাফিজুল আলম নিযুক্ত হন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। অবশেষে 26 আগস্ট হাসপাতাল স্থানান্তরিত হয় বিশ্রামগঞ্জে। এটি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ও পূর্ণাঙ্গ হাসপাতাল। ইউনিভার্সিটি পড়নেওয়ালা মেয়েরা, এরা সবাই গেরি লাগতে চাচ্ছে গভর্নমেন্ট হাজার, তাদেরকে আমরা ট্রেনিং দিই। 2 থেকে 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে 480 বেডের হাসপাতাল পরিচালনা করি। তাদের সাথে সাথে হাবিবুল আলমের বোন আসপা রেশমা, তার ইরা গীতা, এরা ইয়াঙ্গার, এদেরকে দিয়েই আমরা এই হাসপাতালটা চালু করি। এবং এটাতে আমরা দেখলাম ওয়ান্ডারফুল সার্ভিস। তারা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সেখানে প্রায় 15 জন মেয়েরা, আমরা কেউই প্রশিক্ষিত ছিলাম না, সেবিকা ছিলাম না। এর মধ্যে 2-1 জনের কিছু নার্সিং ট্রেনিং ছিল, যেমন পদ্মার ছিল, নীলিমার ছিল, এরা নার্সিং জানতো। কিন্তু আমরা সবাই হাতে হাতে কাজ শিখে সেখানটা এই হাসপাতাল পরিচালনার ভারটা নিয়েছিলাম। তো আমার উপরে দায়িত্ব ছিল মেডিকেল ইউনিট সেটা পরিচালনা কার্যক্রমগুলি দেখা, এবং আমার ছোট বোন সার্জিক্যাল ওয়ার্ডটা দেখতো, সাইদা। এবং আমরা সবাই ওখানটায় ওই ডাক্তারি যারা করতেন তাদের সঙ্গে সহযোগিতার যেই কাজটা, সহযোগী হিসাবে যেই কাজটা করা, সেটা করতাম। সেপ্টেম্বরে যোগ দেন ক্যাপ্টেন সিতারা বেগম।
ডাক্তার আক্তার প্রায় ফ্রন্টলাইনে থাকায় অক্টোবরে তাকে হাসপাতালের কমান্ড্যান্ট করা হয়। পরবর্তীকালে তিনি পান বীর প্রতীক উপাধি। এই ক্যাপ্টেন হাদারের ছোট বোন উনি পাকিস্তান আর্মিতে ছিলেন, যুদ্ধের সময় বাংলাদেশে আসছিলেন। উনি বর্ডার করে ক্রস করে ইন্ডিয়াতে চলে গেলেন। ওনাকে তখন যেহেতু আর্মির লোক উনি, ওনাকে তখন কমান্ডিং অফিসার করে পাঠানো হলো আমাদের বাংলাদেশ বিশ্বঙ্গজ হসপিটালে। ইয়াং ডাক্তার, আর যেটাতে অ্যাডমিনিস্ট্রেশন দেখার লোক দরকার। এই হাসপাতালে কখনো 100 আবার কখনো 400 রোগীর চিকিৎসা হয়েছে। চিকিৎসকেরা উদ্ভাবনী উপায়ে কাজ চালিয়েছেন। মশারির কাপড় কেটে ব্যান্ডেজ, কামারের দোকানে বানানো টমাস স্প্লিন্টার, এমনকি আঙুল দিয়ে অপারেশনের গুলি বের করার মতো চমকপ্রদ উদাহরণ রয়েছে। তাদের লক্ষ্য ছিল একটাই, জীবন বাঁচানো। দেখা গেছে আমরা কমলার মধ্যে ইঞ্জেকশন পুশ করছি, তাতে এইভাবে ইঞ্জেকশন পুশ করা যায়। একটু টেনে দিতে হবে, রক্ত যাতে না বের হয়, তারপরে পুশ করতে হবে। এই যে এগুলি আমাদের ডাক্তার নাজিম এরা শিখেছে, আমাদের ট্রেনিং দেওয়া হতো। তখন আমরা যেমন মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, ওই মুক্তিযোদ্ধাদের সেবা করার জন্য আমাদের আবার ট্রেনিং দেওয়া হতো, যাতে আমরা ঠিকমতো করতে পারি। আমরা যে হসপিটালে ছিলাম, যে কোনো মুহূর্তে একটা শেল এসে এটার উপরে পড়তে পারে। আমরা বর্ডার বেল্টে, তো আমরা যে কোনো সময়ে আসতে পারে। আমরা তো প্রতি মুহূর্তেই জানি যে আমরা যে কোনো সময় মরে যেতে পারি। তা হায়দার ভাই আমাদের সব ব্যবস্থা করে দিল যাওয়ার জন্য। তারপর নির্ভরপুর থেকে গেলাম 14 গ্রাম হাসপাতালের যত অপারেটিং জিনিসপত্র সব হাইজ্যাক করলাম, নোয়া বাজার করলাম, এবং 14 গ্রাম থেকে মানে প্রায় 50 বস্তা ওষুধ সেখান থেকে আমরা হাইজ্যাক করে নিয়ে আসলাম। তারপর একটা গাড়ি পেলাম, পিক আপ গাড়ি, ও গাড়িটাও নিয়ে আসলাম হাসপাতালের জন্য। নিয়ে এসে আমরা রাধানগর উঠলাম। রাধানগর উঠার পরে সেখান থেকে আমরা ডাক্তার নাজিমউদ্দিন উনি এসে আমাদেরকে সেখান থেকে নিয়ে গেল। জাকিয়া বলে এক স্টুডেন্ট ছিলেন, ওদের ইংলিশে ফাইনাল ইয়ারে অনার্স অথবা MA পড়তেন। তো সেই এদের লিডার হিসাবে ওদের থাকতেন, এবং ওখানে ওরাই শেষে অল্প একটু নার্সিং শিখিয়ে ওরাই পরে নার্সিং টার্সিং করতেন। আমি মোটামুটি তাদের গার্জিয়ান ছিলাম সোশিয়ালি, এবং এদেরকে ফেলে আমি চলে যাব আর এরা কে থাকবে কোনো ঠিক নাই, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আমার কাছে এটা ভালো লাগেনি। আমার মনে হচ্ছিল আমি থাকা উচিত। আমি ঘুরে ফিরে ওখানে রাত্রে থাকতাম এই হাসপাতালে। খালেদ মোশাররফ জিনিসটা পছন্দ করে নাই। হি ওয়ান্টেড মি টু কাম টু দ্য হেডকোয়ার্টার। তুমি হেডকোয়ার্টারে আসো, এখান থেকে তুমি ওগুলো দেখাশোনা করো। 16 ডিসেম্বর বিজয়ের সময় ডাক্তার মবিন ছিলেন হাসপাতালে, আর ডাক্তার জাফরুল্লাহ ছিলেন কুমিল্লায়। জেনারেল উসমানের সঙ্গে সিলেটে যাত্রাকালে তাদের প্লেনকে লক্ষ্য করে অজানা স্থল থেকে গুলি করা হয়। কর্নেল এরব গুরুতর আহত হন। সেই প্লেনের ভেতরেই ডাক্তার জাফরুল্লাহ তার প্রাণ বাঁচাতে কার্ডিয়াক মেসেজ ও মাউথ টু মাউথ ব্রিদিং দেন। এই এক অবিশ্বাস্য ইতিহাস। জেনারেল MSG উসমানী রফ আসলো আগরতলা ওই হেলিকপ্টারে। উনি ফ্রন্টে ট্রুস ভিজিট করবে জেনারেল উসমানী। তা আমি বললাম, স্যার এখনও ক্যান্টনমেন্ট ফল করে নাই, তারা গোলাগুলি করতেছে, আপনারা নিয়ে যাওয়া ফ্রন্ট ভিজিট করতে এটা রিস্কি। তো উনি বলো, তুমি কি আমার ভীতু মনে করতে চাও, তুমি জিপ চালাও, আমি যাব তোমার সাথে। তো জিপের পিছনে ড্রাইভার বসা আছে, আমি জিপ চালাচ্ছিলাম, আর জেনারেল MSG উসমানী বামের সিটে বসা ছিল। যেখানে বিরতি রেস্টুরেন্ট আছে এখন, মুড় যেটা, যেখান থেকে নখালের দিকে রাস্তা চলে গেল টার্ন করে, ওইখানে যাওয়ার পরে আমাদের জিপের উপরে 106 RR থেকে ফায়ার হইল। তা আমাদের কিসমত ভালো, উইন্ডশিলে লাগে শেলটা সামনে গিয়ে ব্রাস্ট করলো। জিপও উল্টা নাই, আমি ইনটেক্ট ছিলাম। আমি পরে পিছনে তাকাই দেখি যে জেনারেল উসমানী দুই হাত এবং পা দিয়ে ক্রল করে উনি পিছনে চলে যাচ্ছে, আর ড্রাইভার আমার সাথে ছিল। তো ড্রাইভার আমি বললাম, তুমি স্থির বসা, আমি গাড়ি ওইখান থেকে ঘোরাই আমি টাউনে চলে যাই। তো হেলিকপ্টারও তখনও হেলিকপ্টার অন ছিল, জেনারেল রবও ছিল। তা আমি আসলাম, তো উসমানী আমার উপরে খামাখাই খেপে গেল। জেনারেল উসমানী বললো, তুমি আমার মারতে না। আপনারা, আমি মানা করলাম, তারপর আপনারা জোর করে গেলেন। থ্যাংক গড ইউ আর অ্যালাইভ, আই এম অলসো অ্যালাইভ। তো আমি বললাম যে কাপ চা খান মগে, আনলাম। কিন্তু উনি এত খেপা ছিল যে চা খাওয়ানো বলতো না। হেলিকপ্টারে ওইটে হি টুক অফ টুয়ার্ডস সিলেট, এবং যাওয়ার পথে হেলিকপ্টারের উপরে
মোস্ট প্রবলেম মুক্তিযোদ্ধাই ফায়ার করে দিয়েছিল, যার জন্য জেনারেল রবের থায়ে গুলি লাগছিল। বাংলাদেশ হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাসে এক বীর গাথা। ডাক্তার আক্তার, ডাক্তার নাজিম, ডাক্তার জাফরুল্লাহ, ডাক্তার মবিন, ডাক্তার সিতারা বেগম, প্রকৌশলী ও স্বেচ্ছাসেবী নার্স সবাই মিলে গড়ে তুলেছিলেন এক অভূতপূর্ব মানবিক দুর্গ। স্বাধীনতার 50 বছর পরও এই ইতিহাস আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে। এমন সময় গেছে যারা একটা ইঞ্জেকশন দিবে, আমাদের ছাড়া ওদের উপায় নেই, অমুক আপা দিতে হবে, তমুক আপা আসতে হবে, আমি খাবো না, অমুক আপা না খাওয়াই দিলে আমরা খাবো না, এই ধরনের ছিল। মুক্তিযোদ্ধাদের মধ্যে আমরা যা কাজ করছি সব ছিল আমাদের ভাইদের মতো, বাবাদের মতো, বোনদের মতো, এইভাবেই আমরা ওদের সাথে কাজ করছি। তাদের কোনো অসুবিধাই তাদের হয় না। আর আমরাও যে ওদের কেমন করে দেখছি সেটা বলতে পারবো না এখন। তখন অন্যরকম একটা অনুভূতি ছিল, অন্যরকম ইচ্ছা ছিল যে এরা মুক্তিযোদ্ধা, দেশের জন্য কাজ করতেছে, আমরা দেশের জন্য কাজ করতেছি, ওদের যাতে কোনো অসুবিধা না হয়। এইখানে আমি বলবো যে খালেদ মোশাররফ অন্তত আমাকে উনি চিনেছিল, আমি যেমন ওনাকে চিনেছি উনি চিনেছিল। উনি ভাবছিল যে ডাক্তার নাজিমকে দায়িত্ব দিলে বোধ হয় সার্জিক্যাল ওয়ার্ডটার কাজকর্ম হবে। আসলে উনি আমাকে ইনচার্জ অফ দ্য সার্জিক্যাল ওয়ার্ড করে মেলাঘরে মানে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠালেন। আমার কনসাল্ট হল ডক্টর M.A. মবিন। কিন্তু খালেদ মোশাররফ ওয়াজ এ রেগুলার ভিজিটার। হি অলওয়েজ ইজ টু কাম অ্যান্ড ইনকোয়ার, আমাদের কি লাগবে না লাগবে। সবসময় তো দিতে পারতেন না, বাট হি ওয়াজ অলওয়েজ দেয়ার এবং সবসময় ভিজিট করতেন, রুগীদের সাথে কথা বলতেন। 9টা সাবসেক্টর, এই সব জায়গায় আমাদের ক্যাম্প ছিল, মানে মেডিকেল ক্যাম্প ছিল। হয় ডাক্তার না হলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এই জাতীয় লোকেরা ওখানে পোস্টিং করা হয়েছে ওদেরকে। এবং সব জায়গায় আমি মেডিসিন সাপ্লাই দিতাম এবং ইকুইপমেন্টস বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ইকুইপমেন্ট সাপ্লাই দিতাম। এগুলো দেখাশোনা করার জন্য এটা হচ্ছে একটা মেডিকেল অফিসারের কাজ বলে খালেদ মোশাররফ আমাকে যেটা বললো, তোমাকে এগুলো দেখাশোনা করতে হবে, ওটা থেকেই করে আসছিলাম। কিন্তু আমি নিজে এই হাসপাতালে থাকতাম, প্রত্যেক দিন ওখানেই থাকতাম। এই হাসপাতালে যেহেতু আমার সুপারভিশনে আস্তে আস্তে বড় হয়েছে, এখানে থাকতাম। এবং আরেকটা কারণে আমি থাকতাম, সেটা হচ্ছে যে এখানে আমি বাংলাদেশ থেকে অনেকগুলো মেয়েকে নিয়ে এসেছিলাম। বন্ধুরা, আমাদের এই ইতিহাস জানতে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।